নমস্কার। গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রীতি চলে এসেছি আজকে আবার একটা পর্ব নিয়ে আপনাদের কাছে। আশা করি এই উপন্যাসটি আপনাদের খুব ভালো লাগছে। তো চলুন শুরু করি আজকের পর্ব। আর শুনে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন শুরু করি আজকের পর্ব। আজকে শুরু করছি এই উপন্যাসের ৫ম পর্ব। সুধাদের গৃহপ্রবেশের পর ৬টা দিন পার হয়ে গেল। ফের একটা রবিবার এসে হাজির। সপ্তাহের অন্য সব দিনের মতো ভোরবেলা ঘুম ভেঙে গেল বিনয়ের। এটাই তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। হিমঋতুর আয়ুষ্কাল এই বছরের মতন ফুরিয়ে যাবার পর থেকে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। বাতাসে শীতের সেই কামড়টা আর নেই। কদিন আগে সকালের দিকে কিছুক্ষণ আর সন্ধ্যের পর থেকে বাকি রাতটা ঠান্ডার হালকা আমেজ থাকত। এখন সেটাও নেই। লেপকম্বল আগেই ভাঁজ করে একটা বড় টিনের ট্রাঙ্কে ঢুকিয়ে দিয়েছিল বিনয়। আজকাল চাদর গায়ে দিলেই কাজ চলে যায়। কিছুদিন আগেও শীতের দাপটে ঘরের সব দরজা জানলা বন্ধ করে শুতে হতো। এখন রাস্তার দিকে জানালা খুলে রাখে বিনয়। শুয়ে শুয়ে সে জানালার বাইরে তাকালো। এই মুহূর্তে আকাশে দিনের প্রথম আলো ফুটতে শুরু করেছে। নিচে থেকে নানা রকম আওয়াজ ভেসে আসছে। এই পাড়ায় দিনের আরম্ভ তুমুল ঝগড়াঝাঁটি দিয়ে। বিনয়দের শান্তিনিবাস মেস থেকে ডান পাশে খানিকটা গেলে যে মোড়টা পড়ে, সেখানে রয়েছে কর্পোরেশনের একটা জলের কল। ভোরের আলো দেখা দিতে না দিতেই চারপাশের বস্তিগুলো থেকে বালতি কলসি ডেকচি নিয়ে ঝাঁকে ঝাঁকে লোক এখানে এসে ঝাঁপিয়ে পড়ে। কে আগে জল নেবে তাই নিয়ে চলে হুড়োহুড়ি ধস্তাধস্তি খিস্তি খেউড়। সেই মহাযুদ্ধ আজও চলছে। তাছাড়া রিক্সা সাইকেল দু একটা ট্যাক্সি বা ঘোড়ার গাড়ি চলে যাবার রকমারি শব্দ। রাস্তার উল্টো দিকের বস্তির ঘরে ঘরে বা এধারে ওধারে চায়ের দোকান মিষ্টির দোকানগুলোর উনুনে আঁচ পড়েছে। কয়লার ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠে যাচ্ছে মহাশূন্যে। সুধাদের গৃহপ্রবেশের পর মাঝখানের ৬টা দিন চাপা অস্থিরতা তাকে যেন তাড়া করে বেরিয়েছে। প্রতিবিম্বের দিকে আঙুল বাড়িয়ে সে বারবার প্রশ্ন ছুড়ে দিয়েছে, হেমনলিনীদের বাড়ি যাওয়া কি ঠিক হবে? উত্তরও পাওয়া গেছে। যার বিরুদ্ধে ঝিনুকের ওপর মানসিক পীড়নের অভিযোগ, তিনি তো অনুতপ্ত, ক্ষমা প্রার্থনাও করেছেন। এখন যাওয়া যেতেই পারে। তাছাড়া অনেকেই যা বলে, আয়নার প্রতিচ্ছবিও তাই জানিয়েছে। যে মেয়ে স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছে, কোনো দিনই সে আর ফিরবে না। বেঁচে আছে কি না কে জানে। যদি বেঁচেও থাকে, বিনয়ের কথা একবারও কি তার মনে পড়ে, নাকি বিনয়কে পুরোপুরিই ভুলে গেছে? ক্ষোভে দুঃখে আত্মগ্লানিতে চলেই না হয় গিয়েছিল। বিনয়ের কথা ভেবেও তো ফিরে আসতে পারত। সুধাদের বাড়ির ঠিকানা তো আর তার অজানা ছিল না। না, ঝিনুক আর ফিরে আসবে না। সম্পর্কের সুতোগুলো নিজের হাতে ছিঁড়ে দিয়ে চিরকালের মতন সে বিলীন হয়ে গেছে। ঝিনুক চলে যাবার পর প্রায় উন্মাদী হয়ে গিয়েছিল বিনয়। উদ্ভ্রান্তের মতন খুঁজে বেরিয়েছে তাকে। তার মতন কাউকে দেখা গেছে শুনলে ছুটেছে সেখানে। কিন্তু প্রথম দিকে সেই আকুলতা ক্রমশ ক্ষয়ে এসেছে। সুধাদের বাড়িতে হেমনলিনীর সঙ্গে দেখা হবার পর স্মৃতিতে ঝিনুক আরও ঝাপসা হয়ে গেছে। হেমনলিনী তো উপলক্ষ মাত্র, এর পেছনে যে রয়েছে সে হলো ঝুমা। আসলে ঝুমার রক্তমাংসের উষ্ণ এক তরুণী সারাক্ষণ যে টকবক করে ফুটছে, সে সামনে এসে দাঁড়ালে স্নায়ুমণ্ডলীতে ঝড় বয়ে যায়। আর ঝিনুকের অস্তিত্ব স্মৃতি ছাড়া আজ আর কোথাও নেই। একদিন বিনয়কে নিয়ে দুই তরুণীর মহাযুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু স্মৃতির এক মানবী চিরদিন কি পারে ঝুমার মতন একটি মেয়েকে ঠেকিয়ে রাখতে? ৬টা দিন নিজেকে তোলপাড় করে শেষ পর্যন্ত বিনয় স্থির করে ফেলেছে হেমনলিনীদের বাড়ি যাবে। আনন্দকে তা জানিয়েও দিয়েছে। বেশ কিছুক্ষণ হলো রোদ উঠে গেছে। ঘর ভর্তি ঝলমলে আলো। গা থেকে চাদর সরিয়ে গামছা, মাজনের কৌটো, সাবান, দাড়ি কামাবার ব্লেড, তেলের শিশি নিয়ে বাথরুমে চলে গেল বিনয়। চান সেরে জামাকাপড় পাল্টে একেবারে বাইরে বেরুবার জন্য তৈরি হয়ে নিল। তারপর চলে এলো প্রসাদের ঘরে। রোদ ওঠার সঙ্গে সঙ্গে প্রসাদের দৈনন্দিন রুটিনের প্রথম কাজটি এখন চলছে। ক্ষিপ্র হাতে পাউরুটি কেটে কেটে
স্তূপাগার করে রাখছেন। অন্যদিনের মতন প্রসাদ আজকেও বললেন হাত লাগাতে। শান্তিনিবাসের আসার পর থেকে বিনয়েরও দিনের প্রথম কাজটি হলো রুটিতে মাখন লাগানো। দুজনের হাত চলছে ফাঁকে ফাঁকে কথাবার্তা, অফিসের কথা, উদ্বাস্তুদের অজস্র সমস্যার কথা। এর মধ্যে সুবল মেসের বরাদ্দ চা বিস্কুট দিয়ে যায়, তারপর দোকান থেকে কিনে আনে সকালের জল খাবার। বেলা আর একটু বাড়লে বিনয় উঠে পড়ে, বলে, প্রসাদদা, দুপুরে আমার একটা নেমন্তন্ন আছে, যাচ্ছি। কখন ফিরছ? এই সন্ধ্যের মধ্যেই ফিরে যাব। ছুটির দিনে রাস্তায় লোকজন, গাড়ি ঘোড়া বেশ কম থাকে, চারপাশে কেমন একটা ঢিলেঢালা ভাব। দুপুরের অনেক আগে হেমনলিনীদের বাড়ি পৌঁছে গেল বিনয়। গেট খোলা ছিল। ভিতরে ঢুকতেই সুনীতিদের কাজের লোক যতীন কোত্থেকে যেন দৌড়ে চলে এলো। সসম্ভ্রমে বলল, আসেন দাদাবাবু, আসেন আসেন। গেট থেকে মূল বাড়ি বেশ খানিকটা দূরে, দুধারে ফুলের বাগান, মাঝখান দিয়ে রাস্তা। আগে আগেই চলেছে যতীন, পিছনে বিনয়। চলতে চলতে যতীন বলতে লাগলো, কখন আসবেন সেই জন্যই সকাল থেকে রাস্তার দিকে নজর রাখছিলাম। নজর রাখছিলে? হ্যাঁ, মা রাখতে বলেছেন। কতবার যে গেটের কাছে এসে দেখে গেছি। মা অর্থাৎ হেমনলিনী। এবারই বিনয়ের কেউ অচেনা। সুনীতির বৌভাতে হেমনাথের সঙ্গে এসেছিল। এই সেদিনও পাকিস্তান থেকে ঝিনুককে নিয়ে এখানে এসেছিল। হেমনলিনীর কি ধারণা সে বাড়িটা ভুলে গেছে? এ রাস্তায় এসে খোঁজাখুঁজি করে বেড়াবে? পরক্ষণেই খেয়াল হলো, লক্ষ্য রাখার জন্য একটা লোককে যে হামেহাল মজুদ রাখা হয়েছে, হয়তো সেটা তার আশাটাকে বিশেষভাবে গুরুত্ব দেবার জন্য। মা, বিনু দাদাবাবু এসে গেছে। হ্যাঁ, আমরা আসছি। দোতলা থেকে হেমনলিনীর গলা ভেসে এলো। একটু পরেই দেখা গেল প্যাসেজের ও মাথার সিঁড়ি ভেঙে ভেঙে কলকল করতে করতে নেমে আসছে মেয়েদের একটা দঙ্গল। হেমনলিনী তো আছেনই, সঙ্গে রয়েছে সুনীতি, দীপকের বউ মাধুরী, ঝুমা, আরও একটি তরুণী। মেয়েটি সুধার বয়সী, বিবাহিতা, সুন্দরী, শরীরের গড়ন ভারীর দিকে। মুখটা চেনা চেনা, আগে কোথাও যেন দেখেছে। সুনীতি এসে বলল, কিরে, হ্যাঁ তো দেরি করলি যে? হেমনলিনী ব্যগ্রস্বরে বললেন, সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। এসো এসো বাবা। নিজের অজান্তেই বিনয়ের চোখ ঝুমার দিকে ঘুরে যায়। ঝুমা কিছু বলল না, তবে তার চোখের মনেতে আলোর ঝলক খেলে যেতে লাগল। মুখে ফুটে উঠল পরমাশ্চর্য এক হাসি। তাতে কত কী যে রয়েছে, সুখ, আনন্দ, মধুর স্বপ্নের বিচ্ছুরণ। একতলার বসার ঘরে নয়, হেমনলিনী সোজা সবাইকে নিয়ে দোতলার সিঁড়ির দিকে চললেন। প্যাসেজ দিয়ে খানিকটা এগুলেই বাঁধারে রান্নাঘর। সেখানে এখন প্রচণ্ড ব্যস্ততা। এ বাড়ির রাঁধুনি বামন অনাথ তার জোগাড়েদের নিয়ে গলদঘর্ম। কেউ বাটনা বাটছে, কেউ আনাজ কাটছে, কেউ মাছে নুন হলুদ মাখাচ্ছে। চলছে রান্নার বিপুল আয়োজন। ঝিনুককে নিয়ে এ বাড়ি আসার দৃশ্যটি হঠাৎই বিনয়ের মনে পড়ে যায়। সেই বিদায়টি কেমন ছিল, নিরানন্দ, গ্লানিময়, চরম অসম্মানজনক। আর আজকের এই উষ্ণ রৌদ্রোজ্জ্বল দিনটিতে এমন এক জাঁকালো অভ্যর্থনা অপেক্ষা করেছিল, কে ভাবতে পেরেছে? সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠতে উঠতে সেই আধো চেনা তরুণীটি জিজ্ঞেস করে, আমার সঙ্গে কথা বলছো না যে বিনু? নিশ্চয়ই চিনতে পারোনি। না মানে, আমি রুমাদি গো, ঝুমার দিদি। আমাকে তুমি ভুলে গেছো? না, আসলে অনেকদিন পর দেখা তো, তাই। বলতে বলতেই মাথার ভেতরে স্মৃতির ঝাঁপি খুলে যায়। বেরিয়ে আসতে থাকে ছবির পর ছবি। সেই যুদ্ধের আমলে জাপানি বোমার ভয়ে কলকাতা ফাঁকা করে যেদিকে পারে উধাও হয়ে গিয়েছিল। রুমারাও গিয়েছিল রাজদিয়ায়, তাদের সঙ্গে আনন্দ। তখন নৌকোয় করে কত ঘোরাঘুরি, পুজোর সময় একসঙ্গে প্রতিমা দেখতে যাওয়া, নদীর চরে বনভোজন, পাখি শিকার, আনন্দের পেছনে লাগা কত কি। যুদ্ধের শেষাশেষি ঝুমারা কলকাতায় চলে এলো। তার পরপরই তো রুমার বিয়ে হয়ে যায়। খবরটা রাজদিয়ায় থাকতে থাকতেই পেয়েছিল বিনয়। তাদের সবাইকে নেমন্তন্ন করেছিলেন রুমার ঠাকুরদা রামকেশব মজুমদার। কিন্তু স্নেহলতা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কলকাতায় আসা হয়নি। বিনয় শুনেছে রুমার স্বামী অমিতেশ পাটনায় চাকরি করে। বিয়ের পর সেখানে চলে গিয়েছিল সে। দেশে থাকতে সেই যে দেখা হয়েছিল, তারপর এতদিন বাদে রুমাকে দেখল বিনয়।
রুমা বলল, তোমাকে কত ছোট দেখেছিলাম, এখন একেবারে ইয়াং ম্যান। চেহারা গলার স্বর পাল্টে গেছে, তবু তোমাকে দেখেই চিনতে পেরেছি। শুনেছি তোমরা পাটনায় থাকো, এখনও কি সেখানেই আছো? হ্যাঁ, আরও 2 বছর ওখানে থাকতে হবে বিনু। তারপর তোমার জামাইবাবু কলকাতায় বদলি হবে, আমরাও পাকাপাকিভাবে এখানে চলে আসব। ও, তার তো দেরি আছে। তা তুমি হঠাৎ কলকাতায়? আমি এলাম, অনেকদিন মা বাবা ঝুমাকে দেখি না তো, মন খারাপ লাগছিল। মাসখানেক কাটিয়ে তবেই পাটনায় ফিরব। তোমার বিয়েতে তো আসতে পারিনি, জামাইবাবুকেও দেখিনি। এবার দেখাও হবে, আলাপও হবে। হুম। হু মানে? তোমার জামাইবাবু আমাকে কলকাতায় রেখে ফিরে গেছেন। মাসখানেক বাদে যখন নিতে আসবে তখন আলাপ করো। জানো বিনু, শুধু মা বাবাদের জন্যই না, তোমার জন্য এবার কলকাতায় এসেছি। তোমাকে যে কতকাল পর দেখলাম, কি যে ভালো লাগছে। আমার কথা তুমি জানলে কি করে? গেল সপ্তাহেই তো মা চিঠিতে তোমার কথা খুব করে লিখেছে। তোমার জামাইবাবুর অফিসে ভীষণ কাজের চাপ, এক্ষুনি তো আসতেও চাইছিল না, জোর করে আমি চলে এলাম। বিনয় একটু ধন্দে পড়ে যায়। রুমার মা স্মৃতিরেখা তার মেয়েকে চিঠি লিখতেই পারেন, কিন্তু তার সম্বন্ধে সাতকাহন কি লিখেছেন, তার জন্যই বা কেন এত তাড়াহুড়ো করে রুমা চলে এসেছে, এইসব জিজ্ঞেস করতে গিয়েও সে থেমে গেল। দোতলায় আনন্দ আর সুনীতির শোয়ার ঘরে হেমনলিনী বিনয়দের নিয়ে চলে এলেন। ঘরটা বিশাল, একধারে কারুকাজ করা সেকেলে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আর একপাশে মেঝেতে কার্পেট পাতা। তার ওপর তাকিয়ায় ঠেসান দিয়ে শিশির, আনন্দ, দীপক আর স্মৃতিরেখা জমিয়ে আড্ডা দিচ্ছেন। বিনয়কে দেখে তারা হইচই বাঁধিয়ে দেন। হেমনলিনী হেসে হেসে বললেন, এই যে বিনয়কে দিয়ে গেলাম, তোমরা গল্প টল্প করো, আমি গিয়ে একটু চায়ের ব্যবস্থা করি। সুনীতিরাও তার সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু হেমনলিনী রাজি হলেন না। না না, তোমরা বিনুকে নিয়ে এখানেই আনন্দ করো। বিনয়কে মাঝখানে বসিয়ে মজলিস আরও জমজমাট হয়ে উঠল। ফুরফুরে মেজাজে লঘু চালে অবিরল আড্ডা, কত রকম বিষয়, সিনেমা, থিয়েটার, ফুটবল, ক্রিকেট, মজার মজার কথায় আতশবাজির মতন হাসি যেন ফেটে পড়তে থাকে। মেয়েরা হা হা হি হি করতে করতে ঢলে পড়ে। এখানে বয়সে সবার বড় শিশির, গুরুজন, মস্ত চাকরি করেন। এমনিতে রাশভারী, কিন্তু আজ বয়সের সামাজিক মর্যাদার সীমারেখা ভেঙে সবার সঙ্গে একাকার হয়ে গেছেন। মাঝে মাঝে যতীনের হাতে প্রকাণ্ড ট্রেতে প্রচুর মাছ ভাজা, প্রচুর কুমড়ো ফুল কি বকফুলের বড়া, বেগুনি, মিষ্টি দিয়ে যাচ্ছেন হেমনলিনী। প্রতিবারই অঢেল চা। শিশিররা হাঁ হাঁ করে উঠলে তিনি বলেন, রান্না শেষ হতে অনেক দেরি, খাও সবাই। আমাকে রান্নাঘরের সামনে গিয়ে বসতে হবে, দেখিয়ে না দিলে অনার যে কি পিণ্ডি পাকিয়ে বসবে। আমি যাই, তোমরা খাও। বিনয়ের মনে হয় এ বাড়িতে আজ এত যে আয়োজন, এত সমারোহ, এত হইচই, উৎসব উৎসব ভাব, সবই তার জন্য। খাবার যখন ডাক পড়ল 2:30 বেজে গেছে। খেতে খেতে সুনীতিরা, স্মৃতিরেখারা ঠিক করে ফেললেন, আজকের এই আনন্দটা একটা রবিবারের মধ্যেই ফুরিয়ে যেতে দেওয়া হবে না। পরের ছুটির দিনগুলোতেও তার জের টেনে নিয়ে যাওয়া হবে। কোনো রবিবার সিনেমা, কোনো রবিবার পিকনিক, কোনো রবিবার ম্যাজিক বা থিয়েটার, কিংবা কাছাকাছি কোথাও একটু বেরিয়ে আসা। বিনয় ভেবে রেখেছিল খাওয়া দাওয়ার পর বেলা পড়ে এলে মেসে ফিরে যাবে, কিন্তু সেটি আর সম্ভব হলো না। বিকেলে চাটা খাওয়ার পর আর এক প্রস্থ আসর বসানো হলো। শিশির তাসের ম্যাজিক দেখালেন, দীপক রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে শোনালো। ঝুমা, রুমা আর মাধুরীর গানের গলা বেশ ভালো, তারা অনেকগুলো গান শোনালো। বন্দর ছাড়ো, বন্দর ছাড়ো, ওই মালতীলতা দোলে, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, কোনো লগনে জনমারমার, ইত্যাদি ইত্যাদি। সন্ধ্যের পর রুমা আর হেমনলিনী বিনয়কে নিয়ে একটা ফাঁকা ঘরে চলে এলেন। তাকে বসিয়ে ওরাও মুখোমুখি বসলেন। রুমা বলল, বিনু, আমি যে এত তাড়াহুড়ো করে চলে এলাম, সেটা কিন্তু তোমার আর ঝুমার জন্য। কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছ। সুনীতি মামির তুমি ভাই, সেদিক থেকে আত্মীয়তা তো আছেই। আমরা আসলে তোমাকে আরও আপন করে পেতে চাই। ঝুমা
রুমাকে বাধা দিয়ে হেমনলিনী বলে উঠলেন, মেয়েটা সেই কবে থেকে তোমার দিকে তাকিয়ে আছে। এত ভালোবাসা তুচ্ছ করার জিনিস নয় বিনু। রাতে না খাইয়ে হেমনলিনীরা ছাড়লেন না। মেসে ফিরে যেতে যেতে বিনয়ের মনে হলো তার ভেতরকার দ্বিধাটা বুঝিবা ধূলিসাৎ হয়ে গেছে। ঝিনুক জীবনের যে দিকটা ফাঁকা করে দিয়ে নিরুদ্দেশ হয়েছে, অন্য এক তরুণী সেই শূন্যস্থান ক্রমশ পূর্ণ করে দিচ্ছে। জীবনের সবে তো শুরু, সামনে বিপুল ভবিষ্যৎ। একটি ধর্ষিতা মেয়ের স্মৃতি নিয়ে একা একা বছরের পর বছর কাটানো কি সম্ভব? হারু আর দুলালকে অল্পদিনের মধ্যেই ভালো লেগে গেছে বিনয়ের। সদ্য যুবক এই ছেলে দুটোর মধ্যে রয়েছে নির্মম সারল্য। তারা আগাগোড়া সৎ। প্রসাদও ওদের যথেষ্ট ভালোবাসেন। নিয়মিত দুজনের কলেজের মাইনে দিয়ে যাচ্ছেন, বইপত্র কিনে দেন। কিন্তু দুলালদের সঙ্গে তার বয়সের তফাৎ অনেকটাই। আর তাছাড়া প্রসাদ রাশভারী, তাই বড় রকমের দূরত্ব থেকেই যায়। তুলনায় বিনয়ের সঙ্গে ওদের বয়সের পার্থক্য তেমন কিছু নয়, খুব বেশি হলে 4-5 বছর। ঝিনুকের ধর্ষিত হওয়া, তাকে প্রচণ্ড আতঙ্কের মধ্যে পাকিস্তানের সীমান্ত পার করে কলকাতায় নিয়ে আসা, এইসব ঘটনা বিনয়কে কিছুকাল অস্থির উদ্ভ্রান্ত করে রেখেছিল। নইলে এমনিতে তো সে হাসি খুশি আমোদে। তার স্বভাব এমনই নরম, এমনই মায়াময়, যা সবাইকে কাছে টানে। তাই হারুরা তার ঘরে এলে সহজে নড়তে চায় না, গায়ের সঙ্গে লেপ্টে থাকে। বিনয়ের কাছে ওদের বিন্দুমাত্র সংকোচ নেই। প্রাণ খুলে তাকে নিজেদের দুঃখের কথা, কষ্টের কথা, সংকটের কথা বলে যায়। বিনয়ের কাছেই তাদের যত আবদার। কোনো কোনো দিন বিনয় অফিস থেকে ফিরে এলে ওরা এসে ধরে, বিনয়দা, ইন্দিরা সিনেমায় সমাপিকা পিকচারখানা চলতে আছে, শুনছি খুব ভালো, আইজ নাইট শোয়ে দেখাইতে হইব। কোনোদিন আবার বলে কুলপি কি মাংসের ঘুগনি খাওয়ান। তবে রোজই একবার করে জানায় চাকরি বাকরি না পেলে মা বাবা ভাই বোনদের নিয়ে শুকিয়ে মরতে হবে, ইত্যাদি ইত্যাদি। একদিন নিচু গলায় দুলাল বলেছে, আমরা গোপনে নানান অফিসে দরখাস্ত পাঠাইতে আসি, আপনার এই হুদা কইলাম, দেখেন প্রসাদ কাকার যেন টের না পায়, শুনলে তিনি খাইপা যাইবেন। হারুতে চাকরি করার পেছনে যে জোরালো যুক্তিটা রয়েছে তা অনেক আগেই মেনে নিয়েছে বিনয়। সত্যিই তো, রোজগার না করলে ওদের সংসার সত্যি ভেসে যাবে। সে হারুদের বলে, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি প্রসাদদাকে কিচ্ছু বলবো না। এই ফাল্গুন মাসটা কখন যে এলো আর কখন বিদায় নিল প্রায় টেরই পাওয়া যায়নি। চৈত্র এসে জানান দিয়ে গেছে যে গরমকাল আসতে আর দেরি নেই। দেখতে দেখতে গনগনে হলকা ছুটিয়ে একদিন বৈশাখ এসে হাজির। তাপমাত্রা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বেলা চড়ার পর থেকে সন্ধ্যের আগে পর্যন্ত রোদ অবিরল আগুন ঢালতে থাকে। তপ্ত বাতাস রাগে গড়গড় করতে করতে দিক বিদিকে ছুটে যায়। কলকাতার অন্য রাস্তার মতো মহেশ হালদার লেনেও গ্রীষ্মের 2 মাস সকালের দিকে 10টা সাড়ে 10টা অবধি ভালোই ভিড় থাকে। যতই গরম পড়ুক, মানুষকে বাজারে যেতে হয়, অফিসে বা অন্য কাজকর্মে না বেরুলে চলে না। কিন্তু দুপুরে সূর্য যখন সোজাসুজি মাথার উপরে উঠে আসে, এই গলি তখন শুনশান। লোকজন একরকম দেখাই যায় না, কাক চিল চড়াই সব উধাও। ফেরিওয়ালার হাঁক কানে আসে না। এমনকি যে বেওয়ারিশ কুকুরগুলো 3 শিফটে কামড়াকামড়ি করে রাস্তার দখল বজায় রাখে, তারাও বেপাত্তা হয়ে যায়। কোনো গাড়ি বারান্দার তলায় কিংবা দেওয়ালের আড়ালে একটু ছায়া পেলে কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকে। হয়তো তার পাশেই শুয়ে আছে শত্রুপক্ষের কেউ, কিন্তু লড়াই যে বাঁধাবে সেই ইচ্ছা বা প্রতাপ তার থাকে না। গ্রীষ্ম তার সব এনার্জি শুষে নিয়ে তাকে ছিবড়ে করে দিয়েছে। সন্ধ্যের পর থেকে মহেশ হালদার লেন পুরোপুরি বদলে যায়। ততক্ষণে দিনের তাপাঙ্ক ঝপ করে অনেকখানি নেমে গেছে। কর্পোরেশনের গ্যাসবাতিগুলো একে একে জ্বলে ওঠে। এ পাড়ার বাসিন্দারা অফিস এবং অন্য সব কাজের জায়গা থেকে ফিরে সারা দিনের লাট হওয়া জামাকাপড় পাল্টে পাড়ার রোয়াকগুলো আলো করে বসে আড্ডা জমায়। রাস্তার এবং ছোট ছোট মলিন চায়ের দোকানগুলোতেও তখন থোকায় থোকায় ভিড়। স্কুলের ছেলেদের অবশ্য এইসব মজলিসে ঘেঁচতে দেওয়া হয় না, তবে কলেজ বা ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের উপর নিষেধাজ্ঞা নেই, কেননা তারা দস্তুর মতন সাবালক। এই যুবকরা
কোনো না কোনো জটলায় জুটে যায়। নাইট ক্লাস সেরে এসে হারু আর দুলালও একটা না একটা দঙ্গলে ভিড়ে পড়ে। বিনয় লক্ষ্য করেছে গোড়ার দিকে নৈশ আড্ডাগুলো থেকে মাছির ভনভনানির মতন আওয়াজ তার ঘরে উঠে আসত, কিন্তু পরে আওয়াজটা তুমুল হইচইয়ে চেহারা নিতে শুরু করেছে। যত দিন যাচ্ছে বচসা, উত্তেজনা, চেঁচামেচি বেড়েই চলেছে। এর কারণটা কি ধন্দে পড়ে গিয়েছিল বিনয়। পরে অবশ্য দুলালদের কাছে জানা গেছে এসবের হেতু হল কলকাতার ফুটবল লিগ এবং ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। বৈশাখের মাঝামাঝি থেকে লিগের খেলা শুরু হয়েছে। বাঘা বাঘা কত টিমই তো খেলছে, মহামেডান স্পোর্টিং, রাজস্থান, ভবানীপুর, ইস্টার্ন রেলওয়ে, বিএনআর, ওয়ারি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের ব্যাপারই আলাদা, তারা সবার উপরে। এই দুই দলের মধ্যে চিরকালের আকচা আকচি, দাঁতে দাঁত চেপে তাদের পাঞ্জা কষা চলছে আজন্ম। বাঙালি জাতি আড়াআড়ি ভাগ হয়ে একটা ভাগ ইস্ট বেঙ্গলের, অন্যটা মোহনবাগানের। পদ্মার ওপারের বাঙালিদের হৃৎস্পন্দন হলো ইস্ট বেঙ্গল, মোহনবাগান এপারের বাঙালিদের প্রাণভোমরা। দুই টিমের হার জিতের ওপর আপামর বাঙালির মান সম্ভ্রম, অহমিকা আর মরণ বাঁচন যেন জড়িয়ে আছে। এই দল দুটো না থাকলে বাঙালির জীবনে 12 আনা মজাই থাকতো না, সমস্ত কিছু আলুনি হয়ে যেত। রাজদিয়ায় থাকতে ইস্টবেঙ্গল মোহনবাগানের কথা বিনয় শুনেছে, কিন্তু টিম দুটো যে এমন ব্যাপকভাবে বাঙালির জীবনে ঢুকে পড়েছে তা তার জানা ছিল না। দেশভাগের আগে মহেশ হালদার লেনে পদ্মাপাড়ের বাঙালিরা ছিল না বললেই হয়, থাকলেও হাতেই গোনা 2-1টা ফ্যামিলি। তারা যে রয়েছে টেরই পাওয়া যেত না। তাই এলাকায় মোহনবাগানীদের ছিল একচ্ছত্র প্রতাপ। কিন্তু 47-এর 15ই আগস্টের পর আবহাওয়া আমূল পাল্টে যায়। ছিন্নমূল মানুষের ঢল নামে কলকাতায়। তাদের একটা ঝাঁক চলে ভবানীপুরের গলিতে। মহেশ হালদার লেনের বস্তিগুলো উদ্বাস্তুতে ভরে গেল। দেশ থেকে যারা কিছু পয়সা করি আনতে পেরেছিল তারা পাকা দালান কোঠায় ঘর ভাড়া নিয়ে ঢুকে পড়ল। রাত্রিরা অফিস থেকে ফিরে তাদের ঘরের রাস্তার দিকের বারান্দায় এসে দাঁড়ালে বিনয়ের চোখে পড়ে প্রচণ্ড তর্কাতর্কি। কোনো মোহনবাগানি মুখ বাঁকিয়ে চোখ কুঁচকে তাচ্ছিল্যের সুরে বলছে, আরে যা যা, এই তো সবে তোদের টিম জন্মালো, এখনও গা থেকে আঁতুড়ের গন্ধ যায়নি। সেদিনের যোগী ভাতকে বলে অন্ন। লোকটা তোড়ে বলে যায়, আমরা ধবধবে সাদা চামড়াদের, ইয়েস স্পটলেস হোয়াইট, হারিয়ে শিল্ড জিতেছি। সেটা রেড লেটার ডে। ইন্ডিয়ার ন্যাশনাল হিস্ট্রিতে লাল কালিতে ঘটনাটা লেখা আছে। তোদের আছে আমাদের মতন অ্যারিস্ট্রোকেসি রিফিউজিদের টিম, বাতাবি নেবু নিয়ে 50 বছর রগড়া, তারপর ফুটবলে পা ঠেকাবি। নাক দিয়ে অবকাশসূচক শব্দ বার করে ভিড়ের ভেতর একটা শিরিঙ্গে ছোকরাকে বলে, এই বেটা, মুকুন্দ কেবিনে বলে আয় 1 কাপ ডাবল হাফ যেন এক্ষুনি পাঠায়, গরম গরম। আমার নামে দামটা খাতায় লিখে রাখতে বলবি, চায়ের নামে ঘোড়ার পেচ্ছাপ যেন না দেয়। এদিকে পদ্মাপাড়ের ইস্ট বেঙ্গলিদের মাথায় রক্ত চড়ে গেছে। তাদের একজন চিরবিড়িয়ে ওঠে, অ্যারিস্ট্রোকেসি রেড লেটার ডে কবে খাইছিল ঘি, হাতের তালুতে অহনো ঘইটারা গন্ধ সঙ্গে। 50 বছর আগে আমাগো টিম থাকলে সাহেবগো হারাইয়া 10 বার শিল্ড জিততাম। আমাগো টিম লইয়া পুরো একখান ন্যাশনাল হিস্টোরি লেখা হইতো। আমাগো তো হেই দিনের টিম, রেকর্ড দেখ কতবার ইস্ট বেঙ্গলের কাছে হারছোস, দেখ কতগুলা গোল তগো দিছি। ডাবল হাফ চা এসে গিয়েছিল। কাপে চুমুক দিতে দিতে পা নাচাচ্ছিল সেই মোহনবাগানিটি। বলল, শালা বাঙাল, পদ্মাপাড় থেকে ভয়ের ন্যাচ গুটিয়ে পাকিস্তান থেকে পালিয়েছিস, বেশি ফুটুনি করবি না, আমরা দয়া করে থাকতে দিচ্ছি। হ্যাঁ আলা ঘইটা, কলকাতা কি তগো বাপের সম্পত্তি? হ্যাঁ। ইস্ট বেঙ্গলের রক্তচাপ আচমকা 10 গুণ বেড়ে যায়। আড্ডাবাজদের মধ্যে যাদের মাথা ঠান্ডা তারা হাঁ হাঁ করে ওঠে, আই আই আই, ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে কথা হচ্ছে, এর ভেতর বাপ তোলাতুলি একদম নয়। অন্য একজন বলে, বি ডিসেন্ট, স্পোর্টসম্যান স্পিরিট নষ্টকরণটা ঠিক না। আবহাওয়া তপ্ত হয়ে উঠেছিল, ধীরে ধীরে জুড়িয়ে আসে। রোজই এই ধরনের উত্তপ্ত তর্কাতর্কি চলে, তারপর সব মিটে যায়। আজ শুক্রবার। অফিসের কাজ তাড়াতাড়ি চুকিয়ে বিনয় ঠিক করে ফেলল মেসে ফিরে যাবে। ট্রামে বাসে এবং খানিকটা পায়ে হেঁটে সে যখন মহেশ হালদার লেনের মুখে এসে পৌঁছল তখনও ভালো করে সন্ধে নামেনি। সূর্য ডুবে গেছে ঠিকই, তবে হঠাৎ লজ্জা পাওয়া মেয়ের মুখের মতো
লালচে একটু আভা তখনও আকাশের গায়ে লেগে আছে। তাদের গলিতে পা দিয়ে তাজ্জব বনে যায় বিনয়। মোড়ের এধারে ওধারে মুখোমুখি দুই বাড়ির কার্নিশে দড়ি আটকে ঠিক মাঝামাঝি জায়গায় বড় বড় পচা চিংড়ি ঝুলিয়ে দেওয়া হয়েছে। যত সে এগুচ্ছে মাথার ওপর আরও 3টে ঘটি দেখা গেল। এখন 5 নম্বরটা টাঙানোর তোড়জোড় চলছে। বিনয়ের চোখে পড়ে ডান দিকের একটা দোতলা বাড়ির ছাদে উঠে ছাদের দেওয়ালে দড়ি বাঁধছে দুলাল। উল্টো দিকের বাড়িটাও দোতলা, সেটার মাথায় চড়েছে শিবু। সেও কাঠ বাঙাল এবং ইস্ট বেঙ্গল বলতে উন্মাদ। শিবুর হাতে রয়েছে দড়ির অন্য দিকটা, সেও টান টান করে তার ছাদে সেটা বাঁধছে। মধ্যিখানে চিংড়ির শাড়ি, নিচে এক দঙ্গল ছোকরা। তারা হৈ হৈ করে দুলাল আর শিবুকে উৎসাহ দিচ্ছে। তাদের ভিতর হারুকেও দেখা গেল। আরও একটু এগুতেই চোখে পড়ল পরপর কটা পচা ইলিশ একই প্রক্রিয়ায় ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আরও কয়েকটা ঝোলানোর ব্যবস্থা হচ্ছে। সেখানেও আর এক দঙ্গল ছোকরা হৈ হৈ করছে। পচা ইলিশ আর চিংড়ির রহস্যটা বিনয়ের কাছে স্পষ্ট হলো না। সে মেসে ফিরে চান টান করে নিল। এই গরমে দুবেলা চান না করলে চলে না, গায়ের চামড়া যেন জ্বলে যায়। চানের পর বাইরের ধুতি শার্ট বদলে পাজামা টাজামা পরে সুবলকে দিয়ে চা আর লুচি ছোলার ডাল আনিয়ে নিল। ভীষণ ক্লান্তি বোধ করছিল, কিছুক্ষণ শোয়া দরকার। দ্রুত খাওয়া চুকিয়ে সে বিছানায় উঠতে যাবে, এই সময় হারু আর দুলাল এসে হাজির। শোয়া আর হয় না। হারু এবং দুলালকে বসিয়ে বিনয় জিজ্ঞেস করে, কিছু খাবে? আনিয়ে দেব? না না, কিছুক্ষণ আগে টিফিন করছি। আপনি তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আইছেন, ভালোই হয়েছে। কেন বলো তো, কিছু দরকার আছে? কাল ইস্ট বেঙ্গল মোহনবাগান লিগের ফার্স্ট ম্যাচটা খেলবো। হারু, আমি আর আমার এই পাড়ার কয়েকজন ইস্ট বেঙ্গল সাপোর্টার ম্যাচ খান দেখতে যাবো। আমাকে ইচ্ছা আপনিও আমাকে লগে যাবেন। আমি যাব, কিন্তু আমার যে অফিস আছে। একটা তো দিন ছুটি নেন না, ভোর ভোর বাইর হইয়া ফার্স্ট টার্ম ধইরা যামু। বিনয়ের খেয়াল হলো ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা সে কখনো দেখেনি, অথচ এই খেলা নিয়ে বাঙালি জাতির ঊর্ধ্বশ্বাসে অপেক্ষা করে থাকে। সে যে কি তীব্র উদ্বাদনা, তার কিছু কিছু আঁচ সে এর মধ্যেই টের পেয়েছে। ফার্স্ট টার্ম কেন ধরতে হবে? নাইলে টিকিট পাইবেন না। অত ভুরে গিয়াও দেখবেন 1.5 মাইল লম্বা লাইন পইরা গেছে। চকিতে বিনয় ভেবে নিল ভোরবেলায় বেরিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে খেলা দেখে মেসে ফিরতে ফিরতে সন্ধে পেরিয়ে যাবে। মাঠে নিশ্চয়ই ভাত রাত পাওয়া যাবে না। কি মিলবে তার জানা নেই। একরকম না খেয়ে সারাটা দিন কেটে যাবে। এত কষ্ট করার মানে হয় না। পাড়ার ওষুধের দোকান থেকে রাত্রিরে নতুন ভারতের স্পোর্টস সেকশনের রিপোর্টারদের ফোন করলে একখানা কমপ্লিমেন্টারি টিকিটের ব্যবস্থা নিশ্চয়ই করে দেবে। হারুরা যে প্রক্রিয়ার কথা বলল, এর ফলে এত হাঙ্গামা আর পোয়াতে হবে না। ধীরে সুস্থে বিকেলের আগে আগে মাঠে গিয়ে আরামে খেলা দেখা যাবে। এইসব বলায় দুলালরা লাফিয়ে উঠল। না না না, সে হইব না। আমাগুলোকেই যাইবেন। ইস্ট বেঙ্গলের রিয়াল সাপোর্টার গো মধ্যে বইয়া ম্যাচ দেখানোর এক্সপিরিয়েন্সই ভিন্ন। ব্যাপারটা মন্দ নয়। বিনয় শুনেছে কমপ্লিমেন্টারি কার্ড নিয়ে মাঠে গেলে আলাদা বসার ব্যবস্থা আছে। আমজনতার সঙ্গে ঠাসাঠাসি গুঁতোগুঁতি করতে হয় না। সেখানে প্রচুর স্বাচ্ছন্দ্য, কিন্তু অসংখ্য সাপোর্টার কিভাবে খেলা দেখে তা জানতে আগ্রহ হচ্ছে। কষ্ট হবে ঠিকই, তবে নতুন ধরনের একটা অভিজ্ঞতাও হবে। তাই বিনয় বলল, ঠিক আছে, তোমাদের সঙ্গেই যাব। চিংড়ি এবং ইলিশের রহস্যটাও হারুদের কাছে সে জেনে নিল। ইলিশ হচ্ছে ইস্ট বেঙ্গলের সিম্বল আর চিংড়ি মোহনবাগানের। রাত্রিরে প্রসাদ মেসে ফিরলে তার কাছ থেকে সে ছুটি চেয়ে নিল। ভোরে এখনও হালকা অন্ধকারে চারিদিক ঝাপসা হয়ে আছে। সেই সময় হারুরা এসে তাকে ডেকে নিয়ে গেল। দেখা গেল ওরা দুজনই নয়, আরও 7-8টা ছেলে শান্তিনিবাসের সদর দরজায় বাইরে দাঁড়িয়ে আছে। সবারই মুখ চেনা, নামও জানে বিনয়। ওরাও উদ্বাস্তু এবং ইস্ট বেঙ্গলের ঘোর সাপোর্টার। বড় রাস্তায় এসে দাঁড়াতে না দাঁড়াতেই দিনের প্রথম ট্রামটি এসে গেল। সেটার বুকের কাছে জোরালো আলো জ্বলছে। বিনয়রা উঠে পড়ে। ট্যাং ট্যাং আওয়াজ তুলে পাতলা অন্ধকার ভেদ করে ট্রাম দেরি শুরু করে। এত ভোরেও প্রচুর প্যাসেঞ্জার রয়েছে। কিছু ময়দানের প্রাতভ্রমণকারী, কিছু চলেছে গঙ্গা স্নান করতে। বাকিদের একটানা কলর কলর শুনে বোঝা যায় ওরা যাচ্ছে আজকের ম্যাচের টিকিটের জন্য লাইন দিতে।
পার্ক স্ট্রিটের মুখে এসে বিনয়কে নিয়ে নেমে পড়ল হারুরা। তারপর বাঁ দিকে ময়দানে নেমে কালীঘাট ক্লাব, রাজস্থান ক্লাব, রেঞ্জার্স ক্লাব, ডালহাউসি ক্লাব, রেড রোড পেরিয়ে সবাই যেখানে এসে পড়ল সেখানে অনেকখানি জায়গা প্রায় 15 ফিট উঁচু, মজবুত তক্তা পুঁতে ঘিরে রাখা আছে। তক্তার বেষ্টনীর মাথায় বরাবর 2 লাইনের কাঁটা তার আটকানো। বোঝাই যায় কেউ যাতে বেআইনিভাবে টোপকে ভেতরে ঢুকতে না পারে সেই জন্য ওই এলাকাটা দুর্ভেদ্য করে রাখা হয়েছে। এদিকটায় কখনো আসা হয়নি বিনয়ের। সে কিছু জিজ্ঞেস করার আগেই দুলাল তক্তার লম্বা পাঁচিলের দিকে আঙুল বাড়িয়ে বলল, এই হইল ক্যালকাটা ক্লাবের ফুটবল গ্রাউন্ড। এইখানে আইজ ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ। পাঁচিলের বাইরে 6টা টিকিট কাউন্টার, সেগুলো এখন বন্ধ। দুলালরা বলেছিল রাত পোহাতে না পোহাতেই 1.5 মাইল লম্বা লাইন পড়ে যাবে। অতটা না হলেও প্রতিটা কাউন্টারের সামনেই 400-500 জন তো দাঁড়িয়েই রয়েছে। হারু বলল, এইগুলা নইল 100 আনার টিকিটের কাউন্টার। উত্তর দিকে বেশ খানিকটা দূরে 2টো লাইন দেখিয়ে বলল, ওইখানে 10 আনা টিকিটের কাউন্টার। কোনখানে লাইন দিবেন? বিনয় কি একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দুলাল বলে উঠল, 100 আনায় লাইনেই খাড়ামু, সুদাসুদি বিনয়দার বেশি পয়সা খরচা করামু কেন? অত নবাবের দরকার নাই। সামনের একটা 6 আনার লাইনে ওরা দাঁড়িয়ে পড়ে। রোদ উঠে গিয়েছিল। চৌরঙ্গি, কার্জন পার্ক, ইডেন গার্ডেনের দিক থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসতে লাগলো। 6 আনা 10 আনা টিকিটের লাইনগুলো প্রতি মিনিটে 20 হাত 25 হাত করে লম্বা হচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শোরগোল। এই সকালবেলাতেই চাওয়ালা, মশলা মুড়িওয়ালারা এসে হাজির। ভোরে চা খেয়ে আসা হয়নি, একটা চাওয়ালাকে ডেকে মাটির ভাঁড়ে চা আর নোনতা বিস্কুট কিনে খেলো বিনয়। দুলালদেরও খাওয়ালো। বেলা যত বাড়ে লাইনগুলোর লেজ আরও দীর্ঘ হয়। চাওয়ালা, মশলা মুড়িওয়ালারা আগেই এসে গিয়েছিল। এখন ঘুগনিওয়ালা, কাটা ফলওয়ালা, শরবতওয়ালা, ফুচকাওয়ালা, সস্তা বেকারির পাউরুটি, প্যাটিস, কেক নিয়ে ফেরিওয়ালারাও হানা দিয়েছে। দুলাল বলল, বিনয়দা, মাঠের ভিতরে ঢুকলে খাওয়ানোর কিছু মিলব না। অহনি যা হোক খাইয়া লন ভালো। হ্যাঁ, ঠিক বলেছ। পাউরুটি, ঘুগনি আর প্যাটিস কেনা হলো সবার জন্য, সেই সঙ্গে আর 1 দফা চা। সমস্ত খরচই বিনয়ের। খাওয়া দাওয়া চুক্তি না চুক্তি তুমুল শোরগোল শুরু হয়ে গেল। বাইরে থেকে উটকো কিছু লোক বিনয়দের লাইনের সামনের দিকে ঠেলে গুঁতিয়ে ঢুকে পড়তে চাইছে। শুধু তাদেরই নয়, অন্য লাইনগুলোতেও এইভাবে গায়ে জোরে ঢোকার চেষ্টা চলছে। কিন্তু যারা ভোর থেকে দাঁড়িয়ে আছে তারা ছাড়বে কেন? এই নিয়ে থুলুস্থুলু বেঁধে যায়। ধস্তাধস্তি, উত্তেজনা, হাতাহাতি, খিস্তি খেউর। কিন্তু হানাদারদের পুরোপুরি তাড়ানো যায় না। বিনয়রা মোটামুটি 300 জনের পিছনে ছিল, এখন অনেকটা পিছিয়ে গেছে। তাদের সামনে আপাতত 100-5 মানুষ। এদিকে বাতাস গরম হয়ে উঠেছে। বিনয়ের ভীষণ কষ্ট হচ্ছিল। বলল, এইসব আবার কি ব্যাপার? ভদ্রভাবে লাইন না দিয়ে ঢোকার কোনো মানে হয়? আর কইয়েন না বিনয়দা, ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ থাকলে শয়তানের ছাওরার দেরিতে আইব, উইরা আইয়া সম্মুখের দিকে জুইরা বইতে চাইব। যতক্ষণ না মাউন্টেন পুলিশ আইতে আসে, হারামজাদারা এই ঝঞ্ঝাট চালাইয়াই যাইব। সূর্য যখন সোজা মাথার ওপর উঠল, সেই সময় অ্যাংলো ইন্ডিয়ান ঘোড়া সওয়ার সার্জেন্টের দল এসে নানা দিকে ছড়িয়ে পড়ে। যারা বেআইনিভাবে লাইনে ঢুকবার তালে রয়েছে, ঘোড়া দাবড়ে সার্জেন্টরা তাদের ভাগিয়ে দেয়। 12:30 নাগাদ টিকিট বিক্রি শুরু হলো। 2টোর ভেতর মাঠে ঢুকে পড়ল বিনয়রা। তাদের দিকে গ্যালারির সারি সারি কাঠের পাটাতন ওপর থেকে নিচে নেমে গেছে। পাটাতনগুলোর ওপর দাঁড়িয়ে বা বসে খেলা দেখার ব্যবস্থা। ডাইনে ইডেন গার্ডেনের দিকটায় 10 আনার টিকিটের গ্যালারি, মাঝখানে সবুজ গালিচার মতন খেলার মাঠ, সেটার ওধারে মোহনবাগান, ইস্টবেঙ্গল আর ক্যালকাটা ক্লাবের মেম্বারদের বসার বন্দোবস্ত। দক্ষিণে ফোর্ট উইলিয়ামের দিকটায় তক্তার পাঁচিল, তার কাঁটা আছে ঠিকই, তবে গ্যালারি নেই। ওটার বাইরে র্যাম্পার্ট থেকে একটু আদ্রু খেলা দেখা যায়। যারা লম্বা লম্বা লাইন দেখে টিকিটের আশা ছেড়ে দিয়েছে, এর মধ্যেই তারা ওখানে ভিড় জমাতে শুরু করেছে। এদের কারো কারোর হাতে আয়না বসানো পেরিস্কোপ। বিনয় এসব কিছুই জানত না, দুলালই বিশদভাবে জানিয়ে দিল। 2:30টার ভেতর টিকিট কাউন্টারগুলো বন্ধ হয়ে গেল। মাঠ বোঝাই হয়ে গেছে। ঝাঁ ঝাঁ রোদে জামাকাপড় ঘামে ভিজে গেছে। বিনয়ের কষ্ট হচ্ছে ঠিকই, তবে এত মানুষের মধ্যে এসে ভালোও লাগছে। সারা মাঠ জুড়ে হৈ হৈ চলছে।
আজকের এই খেলা নিয়ে সবাই ভীষণ উত্তেজিত। বিনয়রা যেখানে বসে আছে তার ঠিক 3 ধাপ নিচে থেকে মার জোড়া শোরগোল ছাপিয়ে প্রচণ্ড চেঁচামেচির আওয়াজ ভেসে এলো হঠাৎ। কে একজন করাত চালাবার মতন কর্কশ শব্দ করে বলে ওঠে, গত বছর ঘইটা গোক আছে, আমরা 2 গোলে হাইরা গেছিলাম, পুত্র শখের থেকে বেশি কষ্ট পাইছি, এইবার নেটে 3 বার বল সান্ধামু। সঙ্গে সঙ্গে একটু সরু ক্যানক্যানে ধাতব কণ্ঠস্বর শোনা গেল, পুত্র শখ 3 বার বল ঢোকাবে, আর আমরা এখানে শুয়ে শুয়ে বুড়ো আঙুল চুষবার জন্য এইটি। তোমাদের এবার 5 গোল দেব শালা বাঙাল। বোঝাই যাচ্ছে প্রথম গলাটি পদ্মাপাড়ের কোনো আদিবাসিন্দার, দ্বিতীয়টি খাস কলকাতাইয়ার, অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগানের চিরকালের সেই মহাসংগ্রাম। বিনয়ের গ্যালারির ওপর ঝুঁকে পড়ে একটা লোক, বয়স 45-46, কালো কুচকুচে, বেজায় মোটা, ওজন 1.5 মণের কাছাকাছি, পরনে ময়লা খাটো ধুতির ওপর তালি মারা হাফ হাতা পাঞ্জাবি, পায়ে রবারের টায়ার কাটা স্যান্ডেল, 2 হাত তুলে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে গ্যালারির লোকজনদের সমানে বলে যাচ্ছে, দেশ গেছে, ভিটা গেছে, আছে খালি ইস্ট বেঙ্গল ক্লাব খান, আইজকার খেলা দেখতে না পারলে জীবনে বেথা, আইসি ধুবুলিয়া ক্যাম্প থিকা, আমারে তোলেন। বোঝা গেল লোকটা উদ্বাস্ত এবং শুধুমাত্র ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচটি দেখার জন্য ধুবুলিয়ার ত্রাণ শিবির থেকে তার ময়দানে আগমন। কিন্তু টিকিট বিক্রি বন্ধ হওয়ায় মাঠের ভেতর ঢোকা তার পক্ষে অসম্ভব। যতই সে বিলাপে সুরে চেঁচিয়ে যাক, ঘোড়সওয়ার সার্জেন্টদের চোখে ধুলো ছিটিয়ে তার 2 মণ ওজনের শরীরটাকে কোন প্রক্রিয়ায় মাঠে ঢুকানো যায় তা কারোর জানা নেই। ভেতরে যারা ঢুকতে পেরেছে লোকটার প্রতি তাদের বিপুল সহানুভূতি, কিন্তু কারোর কিচ্ছু করার নেই। করুণ চোখে তারা তাকিয়ে থাকে। করুণার আশায় লোকটা দৌড়েই চলেছে। এক দৃষ্টে তাকে লক্ষ্য করছিল দুলাল। আচমকা সে বলে উঠল, বিনয়দা, এমন 200% ইস্ট বেঙ্গল সাপোর্টার রে মাঠের বাইরে রাখন মহাপাপ। এনার লাখান ফুটবল লাভার খেলা দেখতে না পারলে এই ম্যাচের অর্থ নাই, ওনারা তুইলা আনতেই হইব। কিন্তু কি করে তুলবে, দেখেন না কেমনে তুলি। দুলাল যে ছকটা করলো তা চমকে দেবার মতো। গ্যালারির একটি লোকের কাছ থেকে তার ছাতা চেয়ে নিয়ে তার কাঁটার ফাঁক দিয়ে বাঁকানো বেতের হ্যান্ডেলটা নিচে ঝুলিয়ে দিয়ে অন্য প্রান্তটি 2 হাতে ধরে রইল। তার নির্দেশে হাড়ু এবং আরও কয়েকজন পরপর কোমর জাপটে ধরে মানব শৃঙ্খল তৈরি করে ফেলল। এ জাতীয় মহৎকর্মে প্রচুর স্বেচ্ছাসেবী হাত মেলায়। তারাও কোমর ধরে শিকলটাকে আরও জোরদার করে তোলে। একেবারে শেষে বিপুল শক্তিমান একজন পিলারের মতন দাঁড়িয়ে গেছে। এই কাজে পদ্মার এপার ওপার একাকার। সেই ক্যানক্যানে গলা এবং কর্কশ গলাও জুটে গেছে। বেশ কজন তাঁরকাটা ফাঁক করে ধরে রইল যাতে ফোকর গোলে ধুবুলিয়া ক্যাম্পের বাসিন্দাটি ভেতরে চলে আসতে পারে। ছাতার হ্যান্ডেল নামিয়ে সমানে সেই লোকটাকে ডাকাডাকি করছিল দুলাল। তড়াতড়ি সাথী ধরেন, তড়াতড়ি করেন। লোকটা এমন আজব কপিকল দেখে প্রথমটা হতভম্ব, তারপর দৌড়ে এসে সেটা ধরে ঝুলে পড়ল। দুলাল সমস্ত শক্তি তার 2 হাতে জড়ো করে দাঁতে দাঁত চেপে ছাতা শুদ্ধ লোকটাকে টেনে ওপরে তুলতে থাকে। কিন্তু প্রচণ্ড মাধ্যাকর্ষণ ঠেকিয়ে ওপরে তোলা কি সহজ ব্যাপার? বিনয় পাশে দাঁড়িয়ে হাঁ হয়ে গিয়েছিল। দুলালের চোখ ঠিকরে বেরিয়ে আসছে, গলা 1/2 হাত লম্বা হয়ে গেছে, হাত যেন ছিঁড়ে পড়বে। যারা পরপর কোমর ধরে রয়েছে তাদের চোখ মুখ লাল হয়ে গেছে। মাগনায় এমন একটা সিনেমা দেখার জন্য মাঠের বাইরে এবং গ্যালারির মাথায় বিস্তর দর্শক জমা হয়ে গেছে। ছাতা টানতে টানতে দুলাল সমানে চেঁচাচ্ছে, মারি জোয়ান। অন্যরা তার সঙ্গে তাল দিচ্ছে, হাইও, ডেনা সিরে যায়, হাইও, কোমর ভাইঙ্গা যায়, হাইও, বুক ফাইটে যায়, হাইও, 2 মণ ওজন, হাইও, আরো জোরে মারোটান, হাইও। হল্লা টল্লা শুনে একজন ঘোড়সওয়ার সার্জেন্টের নজর এসে পড়ল লোকটার ওপরে এবং সঙ্গে সঙ্গে সে এই দিকে ঘোড়া ছুটিয়ে দেয়। ঝুলন্ত লোকটা প্রায় পাঁচিলের মাথায় উঠে এসেছে। সে ভয়ে চিৎকার করে উঠল, খাইল রে সার্জেন্ট রে, আমারে খাইয়া ফালাইল রে। চেঁচাতে চেঁচাতে সে তার কাঁটার ফুকুরে কোনো ক্রমে ডান পা গলিয়ে দেয়।
কিন্তু শেষ রক্ষা হলো না। বাঁ পাটা ঢোকাবার আগেই সার্জেন্ট তার ধুতির কোঁচাটি ধরে ফেলে। লোকটি পুরোপুরি অক্ষত অবস্থায় ভেতরে ঢুকতে পারে ঠিকই, তবে ততক্ষণে বস্ত্রহরণ হয়ে গেছে। এমন একটা কাণ্ড ঘটে গেল, কিন্তু তার লেশমাত্র অস্বস্তি নেই। দার্শনিকের মতন মুখ করে ধীরে সুস্থে পাঞ্জাবিটা নিচের দিকে নামিয়ে হাতা দুটো কোমরে বেঁধে ফেলল। ওপরে ছেঁড়া খোঁড়া গেঞ্জি, নিচে পাঞ্জাবি। লোকটা গ্যালারিতে অগুন্তি মানুষের মধ্যে নির্বিকার বিরাজ করতে থাকে। একসময় খেলা শুরু হলো। ফার্স্ট হাফে কোনো দলই গোল করতে পারেনি, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেকেন্ড হাফের মাঝামাঝি ইস্টবেঙ্গল একটা গোল করলো। সঙ্গে সঙ্গে মাঠের আধা আধি একেবারে স্তব্ধ হয়ে যায়। বাকি অর্ধেক উত্তেজনায় উল্লাসে পাগলামিতে ফেটে পড়ে। চিৎকার আর থামতেই চায় না। বিনয় লক্ষ্য করল তার চারপাশে শয়ে শয়ে পদ্মাপাড়ের মানুষদের ওপর উন্মত্ততা ভর করেছে। কেন এই বেপরোয়া উদ্দাম খ্যাপামি? এর উত্তরও বিনয় জানা আছে। এই সর্বস্ব খোয়ানো ছিন্নমূল মানুষগুলোর সামনে আশা নেই, ভবিষ্যৎ নেই, বেঁচে থাকার নিরুদ্বেগ কোনো পন্থাও তাদের কেউ জানিয়ে দেয়নি। অপার নৈরাশ্যের আধারে তলিয়ে যেতে যেতে ইস্টবেঙ্গল নামটা পেয়ে গেছে ওরা। সীমান্তের এপারে পূর্ববঙ্গর একটা টুকরো। এটাকেই আঁকড়ে ধরেছে। প্রাণপণে টিকে থাকতে হলে খুব সম্ভব একটা উন্মাদনা চাই। ইস্টবেঙ্গল ক্লাব ছাড়া তাদের আধমরা ফুসফুসে তড়িৎ প্রবাহ ঘটানোর মতন আপাতত আর কিচ্ছু নেই। সময় কেটে যাচ্ছে। সেই যে বিনয় হেমনলিনীদের বাড়ি গিয়েছিল, তারপর থেকে মাঝে মাঝেই সেখানে যেতে লাগলো। ছুটির দিনে সকালে ঘুম ভাঙলেই নিজের ভেতর থেকে কেউ যেন তাড়া দিয়ে দিয়ে তাকে বিছানা থেকে তুলে বাথরুমে পাঠায়। তারপর জামাকাপড় পাল্টিয়ে প্রসাদের ঘরে যাওয়া, রুটি মাখন লাগানো, চা জলখাবার খাওয়া ইত্যাদি সেরে একসময় বড় রাস্তায় গিয়ে ট্রাম বা বাসে উঠে পড়ে। হেমনলিনীদের বাড়ি পৌঁছলে স্মৃতিরেখা বা শিশিরের সঙ্গে দেখা হয়েই যায়। সে যে যাবে সেটা ওরা জানেন। কী কারণে শিশিররা হেমনলিনীদের বাড়িতে নিয়মিত হাজিরা দিচ্ছেন, বিনয়েরও তা অজানা নেই। প্রথম দিকে একটা মাস রুমাও এখানে চলে আসত। মাসখানে কলকাতায় কাটিয়ে সে পাটনায় চলে গেছে। তবে যার জন্য যাওয়া অনিবার্যভাবেই সে থাকে, ঝুমা। সে যুদ্ধের আমলে রাজদিয়ায় থাকতে স্কুল পালিয়ে ঝুমাদের বাড়ি চলে যেত বিনয়, এক অদ্ভুত ঘোরের মধ্যে। সেই ঘোরটা নিজের ভেতর কোথায় যেন লুকোনো ছিল। সেটাই তাকে টানতে টানতে এখন এই উত্তর কলকাতায় নিয়ে আসছে। ফি রবিবারে বিনয় যে হেমনলিনীদের বাড়িতে আসে তা কিন্তু নয়। কখনো কখনো টালিগঞ্জে সুধাদের কাছেও চলে যায়। কী কারণে উত্তর কলকাতায় তার ছোটাছুটি, সেই খবরটা ওরাও পেয়ে গেছে। সুধারা খুশি, সুনীতিরা খুশি, সবাই খুব খুশি। নিরুদ্দেশে একটি মেয়ের জন্য বাকি জীবনটা বিনয় ছন্নছাড়া উদ্ভ্রান্তের মতন মেসে কাটিয়ে দেবে তা তো হয় না। তার মন যে ঝুমার দিকে ফিরেছে সেটা সুলক্ষণ। তাড়াহুড়োর দরকার নেই। এতটুকু দ্বিধাও যদি গোপনে বিনয়ের মনে থেকে থাকে, সেটা সম্পূর্ণ নির্মূল করার জন্য সময় দিতে হবে। ঝুমা বিয়ে পাশ করুক, তারপর জাগতিক নিয়মে যা ঘটার ঘটবে। এটা একটা দিক। অন্যদিকে পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তুদের আশা বেশ কিছুটা কমে গেছে। সেখানে শান্তি ফিরে আসতে শুরু করেছে। আসাম থেকে নতুন করে উৎখাত হয়ে পাকিস্তানের ছিন্নমূল মানুষরা পশ্চিমবাংলায় আসছে না। দম আটকানো টানটান পরিস্থিতি কিছুটা হলেও সহজ হয়ে আসছে। পূর্ব পাকিস্তানের শান্তি মানে পশ্চিমবঙ্গের স্বস্তি। আগে হেমনাথের চিঠি কবে আসবে সেজন্য তীব্র উৎকণ্ঠায় থাকতে হতো। কিছুদিন হলো 2-3 সপ্তাহ পর পর নিত্যদাস তার চিঠিপত্র নিয়মিত পৌঁছে দিচ্ছে। প্রতিটি চিঠির প্রায় একই বয়ান। রাজদিয়া অঞ্চলই নয়, সারা পূর্ব পাকিস্তানে আপাতত তেমন কোনো উত্তেজনা নেই। আগুন, ধর্ষণ, হত্যাকাণ্ড, রাজাকারদের হুমকি প্রায় বন্ধ হয়েছে। যে পশ্চিমা মুসলমানেরা ভারত থেকে ওখানে গিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল, হিন্দুদের সম্পত্তি গায়ের জোরে দখল করে নিচ্ছিল, তারাও এখন চুপচাপ। হেমনাথ আরও জানিয়েছেন তারা এখন দুশ্চিন্তামুক্ত। কিছুদিন আগেও ত্রাসে আতঙ্কে অসীম উদ্বেগে স্থির করেছিলেন ভারতে চলে আসবেন চিরকালের মতো। নিরাপত্তার দিক থেকে এই মুহূর্তে কোনো রকম সমস্যা নেই। বিনয়রা তাদের জন্য যেন চিন্তা না করে। পূর্ব পাকিস্তান স্বাভাবিক হয়ে এলেও নতুন করে উদ্বাস্তুদের ঢল না নামলেও আগে থেকেই লক্ষ লক্ষ মানুষ উৎখাত হয়ে চলে এসেছে।
তাদের হাজার সমস্যা। কাজেই ছুটির দিনটা বাদ দিলে পুরনো রুটিনটা বিনয়ের একই রকম থেকে গেছে। আজ সন্ধ্যের একটু পরে পরে অফিসে এসে বেশ অবাকই হয়ে গেল বিনয়। রিপোর্টিং সেকশন রীতিমতন সরগরম। প্রসাদের সামনে বসে আছে একটি 25-26 বছরের অচেনা যুবক। রিপোর্টাররা তো বটেই, সাব এডিটরদেরও কেউ কেউ এসে তাকে ঘিরে দাঁড়িয়েছে বৃত্তাকারে। যুবকটি 2 হাত এবং মাথা ঝাঁকিয়ে উঁচু গলায় কিছু বলে চলেছে। তার চোখে মুখে কণ্ঠস্বরে প্রবল উত্তেজনা। যারা ভিড় করেছিল তারা মাঝে মাঝে প্রশ্ন করে তাকে উস্কে উস্কে দিচ্ছে, ফলে তার গলা আরও চড়ছে। জটলার কাছাকাছি যেতেই প্রসাদের চোখ এসে পড়ল বিনয়ের ওপরে। যুবকটিকে দেখিয়ে গভীর আগ্রহের সুরে তিনি বললেন, ভালোই হলো তুমি এসে গেছো। এই যে এর সঙ্গে আলাপ করিয়ে দিই, ও আন্দামানে থাকে, সরকারি কাজে মেইনল্যান্ডে এসেছে। পরিচয় পর্ব শুরু হলো। যুবকটির নাম নিরঞ্জন চক্রবর্তী। বিনয়ের মতন সেও একজন শরণার্থী। দেশভাগের ঠিক পরে পরেই সর্বস্ব হারিয়ে হাজার হাজার উদ্বাস্তুর সঙ্গে সীমান্তের এপারে চলে এসেছিল। পরিবারের সব শুদ্ধ 5 জন মানুষ। নিরঞ্জন, তার মা, বাবা এবং 2 ছোট ছোট ভাই বোন। তারা ত্রাণ শিবিরে ওঠেনি। শিয়ালদা স্টেশনেও ঘাড় গুঁজে পড়ে থাকতে হয়নি। ওদের প্রচুর আত্মীয় পরিজন দ্বিতীয় মহাযুদ্ধের অনেক আগে থেকেই কলকাতায় পাকাপাকিভাবে চলে এসেছিল। তারা ভালো মানুষ, খুবই সহৃদয়। চরম বিপদের দিনে নিরঞ্জনদের পাশে দাঁড়িয়েছে। পালা করে 1 মাস 2 মাস করে ওর বাড়ি থেকেছে নিরঞ্জনরা। এইভাবে বছরখানেক কেটে গিয়েছিল। কিন্তু অন্যের আশ্রয়ে দিনের পর দিন কাটানো খুব একটা সম্মানজনক ব্যাপার নয়। তাছাড়া আত্মীয়রা হৃদয়বান হলেও তারা কেউ অঢেল পয়সাওয়ালা লোক নয়। সবাই মোটামুটি চাকরি বাকরি করেই সংসার চালায়। এদের পক্ষে অনন্তকাল বাড়তি 5টি মানুষের দায় নেওয়া সম্ভব নয়। সেটা যে নিরঞ্জনরা বুঝতে পারছিল না তা নয়, কিন্তু তখন তারা নেহাতি নিরুপায়। দেশে থাকতে থাকতেই বিএসসিটা পাশ করেছিল নিরঞ্জন। কলকাতায় এসে হাত পা গুটিয়ে বসে থাকেনি। কাজকর্মের আশায় নানা জায়গায় ছোটাছুটি করেছে। আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে কত লোককে যে ধরাধরি করেছে তার লেখাজোখা নেই। বিভিন্ন অফিসের বড়বাবু, মেজবাবু, সেজবাবু থেকে রাজনৈতিক নেতা কেউই বাদ যায়নি। এমনকি খবরের কাগজগুলোতেও ঘোরাঘুরি করেছে নিরঞ্জন, যদি কিছু জুটে যায়। নতুন ভারতে আসার আগে অন্য একটি কাগজের চিফ রিপোর্টার ছিলেন প্রসাদ, দৈনিক যুগবার্তা। সেখানেও কাজের খোঁজে নিরঞ্জন গিয়েছিল। সেই সূত্রেই প্রসাদের সঙ্গে আলাপ। যুগবার্তায় তার চাকরি হয়নি, কিন্তু প্রসাদকে তার ভীষণ ভালো লেগেছিল। মাঝে মাঝে তার কাছে যেত। ছেলেটার কিছু একটা রোজগারের ব্যবস্থা হোক, সেটা তো তিনি চাইতেনই, নানাভাবে তার জন্য চেষ্টাও করেছিলেন। রিফিউজি কোটায় গভর্নমেন্ট তখন শরণার্থীদের জন্য চাকরি বাকরির ব্যবস্থা করতে শুরু করেছে। হঠাৎ পিডাব্লিউডির একটা কাজ পেয়ে নিরঞ্জন আন্দামান চলে যায়। বাবা, মা, ভাই বোনেরা কলকাতায় এক আত্মীয়র বাড়িতে থেকে গিয়েছিল। পোর্ট ব্লেয়ারে সরকারি কোয়ার্টার পেয়ে এবার সে সবাইকে নিয়ে যাবার জন্য এসেছে। আন্দামানে চলে গেলেও চিঠিপত্রে প্রসাদের সঙ্গে নিয়মিত যোগাযোগটা ছিল নিরঞ্জনের। প্রসাদ দৈনিক যুগবার্তা ছেড়ে নতুন ভারতে জয়েন করেছেন এই খবরটা তার জানা। আন্দামানে ফিরে যাবার আগে আজ তাই দেখা করতে এসেছে। অবাক বিস্ময়ে নিরঞ্জনের দিকে তাকিয়েছিল বিনয়, প্রায় পলকহীন। আন্দামান সম্পর্কে ছেলেবেলা থেকে চমকপ্রদ কত কাহিনী না সে শুনে এসেছে। বঙ্গোপসাগরের সুদূর এই দ্বীপমালায় 1857 পর সিপাহী বিদ্রোহের বীর সেনানীদের পাঠানো হলো। তার পরে পরেই জাহাজ বোঝাই করে ফি বছর ভারতের মেনল্যান্ড এবং বার্মা থেকে দুর্ধর্ষ সব অপরাধীদের সারা জীবনের সাজা খাটার জন্য চালান দেওয়া হতে লাগল। আরও পরে 20 শতকের গোড়ায় ঝাঁকে ঝাঁকে স্বাধীনতা সংগ্রামীদেরও। একদিকে খুনি দস্যু এবং মুক্তিযোদ্ধার দল, আর একদিকে এখানকার অগুন্তি ছোট বড় দ্বীপ জুড়ে দুর্ভেদ্য অরণ্যে আদিম সব মানুষ, ভঙ্গি, জারোয়া, গ্রেট আন্দামানি, সেন্টিনালিজ ইত্যাদি। কালো কালো খর্বকায় নিগ্র গোত্রের মানব গোষ্ঠী। আন্দামান মানেই রোমাঞ্চ, রহস্য, এক ধরনের ত্রাসও। পূর্ব পাকিস্তানের এক উদ্বাস্তু যুবক বঙ্গোপসাগর, যার আর এক নাম কালা পানি, পাড়ি দিয়ে শুধু বেঁচে থাকার জন্য সেখানে চলে গেছে ভাবতে শিহরণ বোধ করে বিনয়। নিরঞ্জন একা নয়, তাদের পুরো পরিবারটাই আন্দামানে চলে যাবে।
কোথায় পূর্ব বাংলার অখ্যাত এক গ্রাম আর কোথায় বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ। দেশভাগ না হলে জন্মভূমি থেকে উৎখাত হয়ে কোনোদিন কি তাদের সেখানে যাওয়া হতো? প্রসাদ সবার সঙ্গে নিরঞ্জনের আলাপ করিয়ে দিতে লাগলেন। একসময় বিনয়ের পালা এলো। তার নামটাম জানিয়ে বললেন, বিনয়ের দেশও তোমাদের ঢাকা ডিস্ট্রিক্টে, মাত্র কমাস হলো ইন্ডিয়া এসেছে। আপনিও ঢাকাইয়া? হ্যাঁ। আরে আমাগো দেশের মানুষ তো। বাড়ি আসিল কোনখানে, ঢাকা শহরে না গ্রামের দিকে? ছোট একটা টাউনে, নাম রাজদিয়া। আরে হ্যাঁ, তো বিক্রমপুরে। হ্যাঁ, আমরাও তো বিক্রমপুরা। আমাগো গ্রাম আউসইতে, রাজদা থেকে বেশি ফারাকে না, বড় জোর 10-12 মাইল। এইখানে গেছেন কোনোদিন? গেছি, 2-3 বার গেছি। আমরা চক্রবর্তীরা আউসইয়ের নাম করা বংশ, মেলা প্রপার্টি আসিল। দেশভাগের লগে লগে রাজাকারেরা বাড়িতে আগুন ধরাইয়া দিল, জমি জমা দখল কইরা লইল। দেশে থাকলে হোল ফ্যামিলি খুন হইয়া যাইতাম। হ্যাঁ, এরকম হাল তো ইস্ট পাকিস্তানের বহু মানুষেরই। আপনি হপায় দেশ থেকে ইন্ডিয়ায় আইছেন, কিন্তু কি চমৎকার এইখানকার কথা কন। একেবারে কলকাতাইয়া হইয়া গেছেন। কয় বছর হইয়া গেল আমি ইন্ডিয়ায় আইছি, যে বাঙাল হেই বাঙালি থাইকা গেলাম। দেশের ডায়লগ ছাড়া জিহ্বা দিয়া আর কিছু বাইর হয় না। নিরঞ্জনের মধ্যে আশ্চর্য রকমের একটা আন্তরিকতা রয়েছে। রয়েছে অফুরান গ্রাম্য সারল্য, যা দেশভাগের তুমুল ঝড়ঝাপটার মধ্যেও নষ্ট হয়ে যায়নি, পুরোপুরি অটুট রয়েছে। তাকে বড় ভালো লেগে গেল বিনয়ের। ওই যুবকটি পূর্ব বাংলার নগণ্য গ্রাম থেকে চলে এসে বঙ্গোপসাগরের এক দ্বীপপুঞ্জে কিভাবে কোন পরিবেশে দিন কাটাচ্ছে সেই সম্পর্কে ভীষণ কৌতূহল হচ্ছিল। সে জিজ্ঞেস করল, আন্দামান আপনার কেমন লাগছে? পাহাড়, জঙ্গল, বে অফ বেঙ্গল, হগল মিশাইয়া সিনিক বিউটি তো এক্সেলেন্ট। তবে রিলেটিভ তো কেউ নাই। মনটা মাঝে মধ্যে খারাপ হইয়া যায়। অবশ্য কয় বৎসরে অনেকের লগে আলাপ হইছে, হেরা মানুষ ভালোই। ওইখানে যখন চাকরি করি অ্যাডজাস্ট কইরা তো থাকতে হইব। হ্যাঁ, চেষ্টাই করতে আসি। হ্যাঁ ছাড়া মা বাবা ভাই বোনগুলো লইয়া এই বাজার যাইতে আসি, অহন আর লোনলি ফিল করুম না। আসিলাম বিক্রমপুরা, হইয়া যামু আন্দামাইনা। আচ্ছা, ওই মিউটিনির সিপাহী আর পরের ফ্রিডম ফাইটারদের কি হাল হয়েছে? 100 বছর আগের ওই মিউটিনি আর গো কি পক্ষে বাসন থাকা সম্ভব? কবেই মইরা ঝাইরা গেছে। আর 20th সেঞ্চুরির শুরুর দিকে যে ফ্রিডম ফাইটাররা আন্দামানে গেছিল, তেনাগো কথা ওই উপেন্দ্রনাথ বারুজার নির্বাসিতের আত্মকথায় ডিটেইলে লেখা আছে। পড়ছেন বইখান? না, পড়া হয়নি। গ্রেট বুক, অবশ্যই পড়বেন। উপেনবাবু লিখছেন, মেলা ফ্রিডম ফাইটারের আন্দামানে মৃত্যু হয়েছে। সেলুলার জেলের সলিটারি সেলে থাইকা থাইকা কেউ কেউ পাগল হইয়া গেছেন। আবার সাজার মেয়াদ কমাইয়া ব্রিটিশ গভর্নমেন্ট অনেক রে মেইনল্যান্ডে পাঠাইয়া দিছে। আচ্ছা, ট্রাইবালরা ছাড়া ওখানে কি ধরনের লোকজন আছে? 90% তো লোকাল বর্ন। লোকাল বর্ন তার মানে? নিরঞ্জন সবিস্তারে বুঝিয়ে দেয়। যে খুনি বা মারাত্মক অপরাধের আসামিদের ওখানে চালান দেওয়া হতো, তাদের ছেলেমেয়েরা লোকাল বর্ন। বিনয় জানতে চায়, ক্রিমিনালদের ছেলে মেয়ে আন্দামানে তাদের বিয়ে হতো? হ্যাঁ, নিশ্চয়ই হতো। বিয়া শাদী না হইলে পোলাপান জন্মাইব কি কইরা? কিন্তু বিনয়কে শেষ করতে দিল না নিরঞ্জন। তার মুখের থেকে প্রশ্নটা ছিনিয়ে নিয়ে বলল, মার্ডারার গো মাইয়া দিল কারা? আন্দামানে ক্রিমিনালগুলা বউ পাইল কেমনে, হেই হগল তো জানতে চান? হ্যাঁ, তাই জানতে চাই। এত কথা কইতে গেলে রাইত কাবার হইয়া যাইব। উদা এইটুকু শুই না রাহেন, ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়া আর বার্মা থিকা পুরুষ কায়দি তো নাই, মাইয়া কায়দিগেও তো আন্দামানে পাঠাইতো। খুন খারাপিতে মাইয়ারাও তো কম যায় না। পুরুষ গোলজ্ঞা যেমন সেলুলার জেল, মায়া গোলজ্ঞা আসিল রেন্ডিবারিক জেল। হ্যাঁ, জেল তো আর নাই। আন্দামানে কয়েদিরা পুরুষ হোক আর মাইয়াই হোক শান্তশিষ্ট হইয়া থাকলে বিয়া শাদীকরণের পারমিশন পাইতো। তাগো দেওয়া হইতো ম্যারেজ সার্টিফিকেট। এ আগোই পোলা মাইয়া নাতি নাতিনরাই হইল লোকাল বর্ন। শুনতে শুনতে হা হয়ে গিয়েছিল বিনয়। সে একা নয়, নিরঞ্জনকে ঘিরে অন্য যারা দাঁড়িয়ে বা বসে আছে তাদেরও একই হাল। মেয়ে কয়েদি, রেন্ডিবারিক জেল, কয়েদিদের মধ্যে বিয়ের ব্যবস্থা এবং তাদের বংশধরদের সম্পর্কে কিছুই জানা ছিল না। বঙ্গোপসাগরের এক দুর্গেয় দ্বীপপুঞ্জ জুড়ে যে কত রহস্যময় ইতিহাস। বিনয় জিজ্ঞেস করে, ক্রিমিনালদের ছেলেমেয়েরা তো? আরে না না, হেরা ক্রিমিনাল হয় নাই।
এগো কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ স্কুল টিচার। চমকের পর চমক। নিরঞ্জন থামেনি। লোকাল বনরা তো আসিলই। ব্রিটিশ আমলে মেনল্যান্ড থেকে সরকারি চাকরি লইয়া তো অনেকে গেছে। ইন্ডিপেন্ডেন্সের পর অহন প্রচুর সুযোগ সুবিধা। কলকাতা আর মাদ্রাজ থেকে জাহাজ ভৈরা ভৈরা মানুষ যাইতে আছে। বেশিরভাগই পোর্ট ব্লেয়ার, মায়া বন্দরে গিয়া বিজনেস ফাইন্দা বইছে। আমার লাগান কেউ কেউ সার্ভিস লইয়াও যায়। পাঞ্জাবি, বিহারি, মারাঠি, তেলেঙ্গিতে আইল্যান্ড পুরো ছাইয়া গেছে। আন্দামান যেন একখানা মিনি ইন্ডিয়া হইয়া গেছে। বাঙালির পার্সেন্টেজ কীরকম? বাঙালির প্রসঙ্গটা ওঠায় আচমকাই কিছু মনে পড়ে যায় নিরঞ্জনের। চকিতে মুখ ফিরিয়ে প্রসাদের দিকে তাকায় সে। প্রসাদ দা, আপনারা কি শুনছেন? গভর্নমেন্ট আন্দামানে বাঙালি রিফিউজি রিহ্যাবিলিটেশনের লইগা পাঠানোর কোনো প্ল্যান নিছে কিনা? পশ্চিমবঙ্গ তো ছোট স্টেট, মাত্র 33,000 স্কোয়ার মাইলের মতো এরিয়া। এমনিতেই এখানে পপুলেশনের বিরাট চাপ, তার উপর এর মধ্যে 20 লাখের মতন রিফিউজি চলে এসেছে। একটা ছোট রাজ্যের পক্ষে বাড়তি মানুষের প্রেশার নেওয়া সম্ভব নয়। শুনেছি বড় বড় স্টেটগুলোতে যেখানে জায়গা ফাঁকা পাওয়া যাবে সেই সব এলাকায় বাঙালি উদ্বাস্তুদের সেটেলমেন্টের কথা ভাবা হবে, কিন্তু না, আন্দামানের কথা কিন্তু আমি জানি না। আচ্ছা বিনয়, তোমার কাছ তো রিফিউজিদের নিয়ে এমন কিছু শুনেছ? না, আমিও তো এরকম কিছু শুনিনি। প্রসাদ নিরঞ্জনের কাছে জানতে চাইলেন, নিরঞ্জন, তুমি কার কাছে শুনেছ? নিরঞ্জন যা উত্তর দিল তা সংক্ষেপে এই রকম। পোর্ট ব্লেয়ারে আন্দামান নিকোবর আইল্যান্ডের চিফ কমিশনারের অফিস থেকে এই রকম একটা আভাস সে পেয়েছে। তাছাড়া দক্ষিণ আন্দামান আর মধ্য আন্দামানের জাঙ্গল ফিলিং শুরু হয়েছে। অরণ্য নির্মূল করে মানুষের বসবাসের জন্য প্রচুর জমি বার করা হচ্ছে। শোনা যাচ্ছে খুব শিগগির উত্তর আন্দামানেও এই প্রক্রিয়ায় কাজ শুরু হবে। নিরঞ্জন বলতে লাগলো, আমি তো পিডাব্লিউতে কাম করি, আমারে অফার দেওয়া হয়েছে রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে কাম করতে রাজি কিনা। এই হগল দেখা শুই না মনে হয়েছে গভর্নমেন্ট রিফিউজিকে ওইখানে পাঠাইতে পারে। প্রসাদ দা, সত্যি যদি এইটা হয় আমি কিন্তু রিহ্যাবিলিটেশনেই যামু। প্রসাদ শান্ত গম্ভীর ধরনের মানুষ। গলা উঁচুতে তুলে কখনোই কথা বলেন না, উচ্ছ্বাসও কম, কিন্তু রীতিমতন তাকে এখন উত্তেজিত দেখাচ্ছে। তিনি বললেন, এটা তো বিরাট খবর। সঙ্গে সঙ্গে তিনি রিপোর্টিং সেকশনের মণিলালের দিকে তাকালেন। মণিলাল কর। তাকে বললেন, তোমার তো রাইটার্স বিল্ডিংয়ে ডিউটি। বিধানবাবু তোমাকে পছন্দও করেন। আন্দামানের খবরটা তার কাছ থেকে যেভাবেই হোক জেনে নিতে চেষ্টা করবে। আর বিনয়, তুমিও খবর নাও। মণিলাল আর বিনয় দুজনেই বলল, হ্যাঁ দাদা, নিশ্চয়ই নেব। নিরঞ্জন বলল, প্রসাদ দা, আন্দামানের জমি কিন্তু হাই ক্লাস, ভেরি ফার্টাইল ল্যান্ড। ইস্ট পাকিস্তানের রিফিউজি যারা দেশে চাষবাস লইয়া আসিল, হ্যাগো যদি ওইখানে লইয়া যাওন যায় সোনা ফলাইয়া দিতে পারবো। তার উপর বে অফ বেঙ্গলে কত যে মাছ তার তো লিকা জোকা নাই। 7 জন্ম খাইলেও ফুরাইব না। রিহ্যাবিলিটেশন যদি সত্যই হয় সুযোগটা ছাড়ন কিন্তু ঠিক হইব না। আন্দামান সেকেন্ড বেঙ্গল হইয়া উঠব। ওয়েস্ট বেঙ্গলের উপর চাপ কিন্তু অনেক কইমা যাইব। উদ্দীপনায় তার চোখ মুখো ঝকঝক করতে থাকে। বিনয় নিরঞ্জনকে লক্ষ্য করছিল। বেশ কিছুদিন পর হঠাৎ যুগলের মুখটা তার মনে পড়ে গেল। এর মধ্যে নানা কাজে এমনই জড়িয়ে গিয়েছিল যে যুগলের সঙ্গে তার দেখা করবার ফুরসতই হয়নি। যুগল অক্ষয় পরিচয়হীন। দেশে থাকতে হেমনাথের বাড়িতে কামলা খাটত, কিন্তু তার মধ্যে রয়েছে এক বিশাল স্বপ্নদর্শী মানুষ। যুগলের মতোই নিরঞ্জনও চায় আন্দামানে শরণার্থীদের পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হোক, ঠিক যেরকমটা যুগল চেয়েছে মুকুন্দপুরে একটা ছোট্ট রাজদিয়া গড়ে উঠুক। নিরঞ্জন বলছিল, রিফিউজিরা যদি শাস্তরি আন্দামানে যাই তাগো লইগা জান দিয়া দিমু। পাকিস্তান থেকে আইয়া শিয়ালদা রিলিফ ক্যাম্পগুলানে কিভাবে যে হেরা নরকবাস করতে আছে নিজের চোখে তো দেখছি। ভিটামাটি ফালাইয়া অন্য দেশে উদ্বাস্তু হইয়া আহনের কি যে কষ্ট, হ্যাঁ আমি জানি। এই মানুষগুলার লইগা কিছু একটা করণ লাগবই। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে বিদায় নেয় নিরঞ্জন। আন্দামানবাসী স্বপ্নদ্রষ্টা উদ্বাস্তু যুবকটি বিনয়ের মনে গভীর ছাপ রেখে যায়। আজকের পর্ব এখানে শেষ করলাম। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।